তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অধ্যায় 2 দেখতে পাচ্ছ, আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ। তো এই চ্যাপ্টারটা কি এবং কেন আলোচনা করছি একটু আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, এই বইটা আছে এনসিইআরটির বই, ক্লাস 9-এর, যেটা আপনারা বাংলা ভাষায় পেয়ে যাবেন কি মানে ভিডিওটা আপনারা দেখতে পাবে। এবার তোমরা যদি বইটা নিতে চাও তো তোমরা কমেন্ট করবে, তোমাদেরকে বইটা অবশ্যই দেওয়া হবে। হ্যাঁ, তো দেখো, ব্যাপার হচ্ছে এই বইটার আমরা চ্যাপ্টার আলোচনা করেছি 1, আজকে আমার চ্যাপ্টার 2 আলোচনা করছি। এবং এই এনসিইআরটির বইটা কেন আমরা ফলো করছি তার একটা মূল কারণ, সেটা হচ্ছে তোমরা যদি রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো এবং সেগুলো কোথায় দেখতে পাবে, আমাদের চ্যানেলেই দেখতে পাবে। তো সেই কোশ্চেনগুলো সমস্ত কিন্তু এনসিইআরটির বইকে ফলো করে বানানো হয়েছে, বুঝতে পেরেছো? এর আগে তোমরা জানেছো যে পদার্থের কটি অবস্থা, তোমরা সকলে বলবে 3টি অবস্থা। তো বন্ধুরা, 3টে অবস্থা নয়, এটা 4টা অবস্থা। 4টা অবস্থা নয়, এটা 5টা অবস্থা। সেই 5টা অবস্থা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, আগের ভিডিওটা আপনারা দেখে নেবে, বুঝতে পারছো? তো এরকম যে একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, সেটা আপনারা এনসিইআরটির বইয়ে পাবে এবং সেটা আমরা বাংলা ভাষায়ও সেটা আমরা আলোচনা করছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করতে থাকো। তো চলো, আর বেশি কিছু বলছি না, আজকের যে চ্যাপ্টার সেটা শুরু করছি। তো দেখো, এই চ্যাপ্টারটুকু বড় আছে, তাই আজকে আমরা যেটুকু পারবো সেটুকুই আমরা আলোচনা করব। তো দেখো, আমরা যে ইম্পর্টেন্টগুলো সেগুলো আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়োডিনযুক্ত লবণ, বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ দুধ। তো তোমরা দেখবে এরকম লেখা থাকে, বিশুদ্ধ মানে কি, তার মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু বন্ধুরা, আদৌ তোমরা সেই অরিজিনাল, হ্যাঁ, পিওর, সেটা আপনারা পাবেন না, কারণ ভেজাল থাকবেই। তো এটাই হচ্ছে এই ব্যাপার। তো দেখো, এবার আমরা কি করে জানবো যে যে দুধের মধ্যে কি মিক্সিং আছে বা বিভিন্ন পদার্থের মধ্যে কী কী মিক্সিং আছে, সেটা আমরা কী করে জানবো? তার জন্য আমরা পরীক্ষা করতে হবে। তো তার আগে আপনাদের দেখতে পাচ্ছি মিশ্রণ কি। মিশ্রণ এক বা একের বেধিক যখন পদার্থকে একের অধিক পদার্থকে যখন আমরা মিশাবো, সেটাকেই সাধারণত মিশ্রণ বলি। তোমাদের কোনোদিনও বলবে না যে মিশ্রণ কাকে বলে বলো, বুঝতে পেরেছো? তো চলো এটাকে স্কিপ করো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আর কি কেমনভাবে আমরা আলাদা করতে পারবো এটার মধ্যে ভেজাল আছে কি না। তো দেখো, তো তোমাদেরকে একটু একটু উপর দিকে দেখো, এইখানে এই পরীক্ষাটা আপনারা একটু মনে রাখবে, কারণ এখান থেকে আপনাদেরকে প্রশ্ন কি মানে এখান থেকে আপনাদেরকে বোঝাবো। তো দেখো, আর 4জন ছাত্রছাত্রী আছে ABCD। তো এ দল একটি বিকারে 50 মিলি জল এবং 1 চামচ কপার সালফেট সালফেটের পাউডার নিল। এবং বি দল কী করছে, বিকারে 50 মিলিলিটারের জল এবং 2 চামচ কপার সালফেটের পাউডার নিল। তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে বি দল কী করছে, এই 50 মিলিলিটার জলের মধ্যে 2 চামচ কপার সালফেট নিচ্ছে, এবং এ দল কী করছে, 1 চামচ নিচ্ছে 50 মিলিলিটার জলের মধ্যে। তো এই পরীক্ষাটা একটু আপনারা মনে রাখো। তারপরে দেখো, দল সি এবং দল ডি বিভিন্ন পরিমাণ কপার সালফেট এবং পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং সাধারণ লবণ নেবে এবং মিশ্রিত করবে, এবং মিশ্রিত রং ও গঠন একই রকম কিনা তা পরীক্ষা করবে। তো দেখো, এ এবং দল যে নিয়েছিল জল এবং 50 মিলিলিটার জলের মধ্যে 1 চামচ 2 চামচ করে যেটা নিয়েছিল, কি নিয়েছিল, কপার সালফেট। তো এখানে কি হচ্ছে দেখো, তো এখানে কি হচ্ছে, জলের লবণের দ্রবণ এবং জলের চিনির দ্রবণ। তো দেখো, দুটি দলের দ্রবণের বর্ণগুলির তুলনা করি। যদি দুটি দল কপার সালফেট দ্রবণ পেয়েছে, কিন্তু বর্ণর গাঢ়ত্ব দুটি দ্রবণের ক্ষেত্রে আলাদা অবশ্যই হবে, কারণ যেটাতে বেশি হবে যেটাতে 2 চামচ নিয়েছে, অর্থাৎ বি দল 2 চামচ নিয়েছে, সেখানে একটু গাঢ়ত্বটা বেশি থাকবে। তাহলে যেখানে আমরা বেশি পাবো, মানে সমসত্ব মিশ্রণ বিভিন্ন প্রকারও সংযুক্ত হবে। অর্থাৎ এই যে মিশ্রণটা 1 চামচ যে নিয়েছে সেখানে আলাদা হবে, 2 চামচ যেখানে আছে সেখানে আলাদা হবে। তো এই যে আলাদা আলাদা হচ্ছে, এটা সমসত্বের মিশ্রণ বিভিন্ন প্রকারের তাই হয়ে থাকে। এবং সি এবং ডি দল যে মিশ্রণ পেয়েছে, তাতে ভৌত উপাদান আলাদা আলাদা এবং উপাদান সংযুক্ত ভিন্ন ভিন্ন রকম। এই ধরনের মিশ্রণকে অসমসত্ব মিশ্রণ বলবো। অসমসত্ব মিশ্রণ কোনগুলো, যেগুলো আলাদা আলাদা হচ্ছে, যেমন সোডিয়াম ক্লোরাইড লোহার চূর্ণের মিশ্রণ, লবণ এবং সালফারের মিশ্রণ এবং তেল ও জলের মিশ্রণ, এইগুলো সবই কি অসমসত্ব মিশ্রণ, মানে এগুলো মিক্সিং হচ্ছে না এদের সাথে। কিন্তু
জল চিনির মধ্যে মিক্সিং হয়ে যায়, তো সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। এটুকু মনে রাখতে পারবে না? অবশ্যই আপনারা মনে রাখবেন, সেটা আমরা জানি। তো এবারে দেখো দ্রবণ আমরা কাকে বলবো। তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন সমসত্ব মিশ্রণ কোনটা এবং অসমসত্ব মিশ্রণ, আশা করি আপনারা বুঝতে পেরেছে। এবার দেখো দ্রবণ কাকে বলে। দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলবো। সমসত্ব মিশ্রণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম কী জিনিস, আপনারা সেটা বুঝতে পেরেছেন। তাহলে এই যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা কী বলবো? দ্রবণ বলবো। তোমরা প্রতিদিন বিভিন্ন ধরনের দ্রবণের ব্যবহার করো, যেমন লেবু জল, সোডা জল ইত্যাদি দ্রবণের এগুলো হচ্ছে উদাহরণ। সাধারণত আমরা দ্রবণ একটি তরল রূপ মনে করি, যার মধ্যে কোনো কঠিন তরল গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকে। কিন্তু কঠিন দ্রবণ অর্থাৎ সংকর ধাতুর গ্যাসের দ্রবণের কোথাও আমরা জানি দ্রবণ কণাগুলি সুষমভাবে বিন্যস্ত থাকে, যেমন লেবু জলের স্বাদ সর্বদা সমান। এর থেকে বোঝা যায় যে দ্রবণের চিনি ও লবণের কণাগুলো সমভাবে বিন্যস্ত থাকে। এবার দেখো সংকর ধাতু, অর্থাৎ ধাতুর আমরা মানে দেখো ধাতুকে আমরা দ্রবণ করি না তো, কিন্তু ধাতুর একটা সংকর করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধাতুকে মিক্সিং করে একটা ধাতু বানাতে পারি। সেরকম আমরা দেখো শরবত কীভাবে বানাই, আমরা চিনি আর জল মিক্সিং করে বানাই, সেরকম আমরা ওটাকে শরবত বলে থাকি, ওটাকে আমরা মিশ্রণ বলে থাকি, ওটাকে আমরা দ্রবণ বলে থাকি। এবার আমরা ধাতুর ক্ষেত্রে কী বলবো, তাকে আমরা সংকর বলবো, সংকর ধাতু বলবো। যেমন সংকর ধাতু হচ্ছে কি দুই বা ততোধিক ধাতুর বা একটি ধাতু বা একটির অধাতুর মিশ্রণ, যাকে ভৌত পদ্ধতির সাহায্যে গঠনকারী উপাদানগুলিতে পৃথক করা যায় না, কিন্তু তারপরও সংকর ধাতুকে মিশ্রণেই বলা হয়, কারণ তাতে উপাদানগুলির ধর্ম বজায় থাকে এবং উপাদানগুলির সংযুক্ত ভিন্ন ভিন্ন হয়। যেমন পিতল হচ্ছে প্রায় 30% জিঙ্ক এবং 70% কপার মিশে কী হচ্ছে, কী তৈরি হয়? পিতল। তো এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে, বুঝতে পারছো? এবার দেখো দ্রাবক আর দ্রাব্য জিনিসটা কি। দেখো জলে চিনির দ্রবণ হলো তরলের কঠিন দ্রবণ। এই দ্রবণের চিনি হচ্ছে দ্রাব্য এবং জল হচ্ছে দ্রাবক, বুঝেছো? মানে যেটার এখানে জল রাখেছি, জলে আমরা মেশাবো চিনি, তাই যেটা ছিল সেটা হচ্ছে দ্রাবক এবং যেটা মিক্সিং করছি সেটা হচ্ছে দ্রাবক। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। হুম তারপরে দেখো একটা কী আছে, অ্যালকোহল কঠিন আয়োডিনের দ্রবণ, যা টিংচার অফ আয়োডিন নামে পরিচিত। এতে আয়োডিন হলো দ্রাবক এবং অ্যালকোহল তরল হচ্ছে কি দ্রাবক। যেটা মিক্সিং করব সেটা হচ্ছে দ্রাবক, যেটাতে মিক্সিং করব সেটা হচ্ছে দ্রাবক। আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন কি না বলো অবশ্যই কমেন্ট করে। তো চলো তাহলে এইবার দেখো দ্রবণটা হচ্ছে কি। তো দ্রবণ হচ্ছে একটা সমসত্ব মিশ্রণটা আপনাদেরকে বলে দিলাম, এবং দ্রবণের দ্রাবক কণাগুলোর ব্যাসটা কত হবে, দেখো 1 ন্যানোমিটার অর্থাৎ 10⁹ মিটার, এর থেকেও কিন্তু কম হবে। সেই জন্য এদের আমরা খালি চোখে দেখাতে আমরা পাই না। তাহলে এই যে দ্রবণের কণাগুলো আমরা খালি চোখে দেখতে আমরা পাই না। দ্রবণের কণাগুলির আকার খুব ছোট বলে তারা দ্রবণের মধ্য দিয়ে অতিক্রান্ত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে না। এই জন্য আলোর রশ্মি গতিপথ দ্রবণে দৃশ্যমান হয় না। তো দ্রবণে যদি আমরা কোনো লাইটকে পাঠাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাবো, কিন্তু এরপর আমরা জানবো যে কোথায় আমরা দেখতে পাবো না লাইটকে। তাহলে দ্রবণের কী হচ্ছে, খুব ছোটো ছোটো কণা হয়ে থাকে। তারপরে দেখো পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে দ্রবণ উপস্থিত দ্রাবক কণাগুলিকে দ্রবণ থেকে পৃথক করা যায় না। তাহলে এই যে পরিস্রাবণ এই পদ্ধতিটা কি, এটা আমরা জানবো, এই বইয়ে জানবো এবং এই বইয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো। তো পরিস্রাবণ এটা কি, এই পদ্ধতির সাহায্যে কি হয়ে থাকে, এই দ্রবণ থেকে কণাগুলোকে আমরা পৃথক করতে পারি না। তো দ্রবণকে স্থির অবস্থায় রেখে দিলে দ্রাবের কণাগুলি থিতিয়ে পড়ে না। এখানে কিন্তু যদি আমরা স্থির করে রেখেও দিই না তাও কিন্তু থিতিয়ে পড়বে না, অর্থাৎ দ্রবণ হচ্ছে কি সুস্থিত। এই যে পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিলাম এইগুলোর থেকে প্রশ্ন দেবে। এবার দেখো দ্রবণের গাঢ়ত্ব, এই জিনিসটা, তো এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট নয়, তোমাদের এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সূত্রটা দেখো, ভরের অনুপাতের শতাংশ হারে গড়ের প্রকাশ এরকমভাবে করা হয়ে থাকে। উপরে হবে দ্রবণের ভর এবং দ্রবণের ভর নিচে ইন্টু দ্রাবের ভর উপরে এবং দ্রবণের ভর নিচে ইন্টু 100। এখানেও দেখো দ্রাবের ভর উপরে দ্রবণের ভর আয়তন নিচে, এখানে কি বের করা হবে, আয়তনের অনুপাতটা বের করা হবে। আর এখানে কি হবে, শতাংশ দ্রবণের গাঢ়ত্বের প্রকাশটা করা হবে এরকমভাবে। দেখো এটা একটা অঙ্ক দিয়ে আছে, এত গ্রাম সাধারণ লবণ 320 গ্রাম জলীয় ভিতর আছে, দ্রবণের গাঢ়ত্ব ভরের অনুপাত শতকরা কত হবে। তো দেখতে পাচ্ছি দ্রাবের ভর আছে কত, এত গ্রাম, দ্রাবকের জল আছে কত, এত গ্রাম,
এবার আমরা জানি এই দুটো যোগ করেছে, তাহলে টোটাল হয়েছে 360। এবার তাহলে মোট 360-এর মধ্যে কত গ্রাম দ্রাব্য আছে, সেটা হচ্ছে 40 গ্রাম। তো এটা পার্সেন্টেজ বানিয়েছে, এভাবে অঙ্কটা হয়ে থাকে। এই প্রলম্বন কি বন্ধুরা, এটা কি? তো বন্ধুরা দেখো, যে অসমসত্ব মিশ্রণ আমরা পেয়েছি সেখানে কঠিন দ্রাব্য তরলে বিস্তৃত থাকে, তাকে আমরা প্রলম্বন বলি। অর্থাৎ আমরা যে অসমসত্ব মিশ্রণ বা দ্রবণ আমরা পেয়েছি সেখানে কঠিন দ্রাব্য তরলে বিস্তৃত থাকে, কী থাকে, কেমন অবস্থায় থাকে, বিস্তৃত অবস্থায় থাকে, তখন তাকে ওই বিস্তৃত অবস্থাটাকে আমরা প্রলম্বন বলি। এই প্রলম্বন হলো একটি অসমসত্বর মিশ্রণ। এখানে দ্রাবকের কণাগুলি দ্রবীভূত না হয়ে মাধ্যমের সমস্ত অংশ জুড়ে বিস্তৃত থাকে। প্রলম্বনের কোণাগুলি খালি চোখে দেখা যায়। অবশ্যই দেখতে পাবে অসমসত্ব মিশ্রণ কি, মানে সেটা মিক্সিং হবে না। তো যখন মিক্সিং হবে না তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন। জলের মধ্যে তেল আপনারা দেখতে পান কি না, অবশ্যই পেয়ে থাকেন। তাহলে প্রলম্বন হচ্ছে অসমসত্ব মিশ্রণ, এটা আপনারা মনে রাখবেন। আর কি কি, চলো এই প্রলম্বনের আমরা যে বৈশিষ্ট্য সেগুলো দেখব এবং সেগুলোর থেকে প্রশ্ন আসবে। তাহলে প্রলম্বন হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, এটা আপনার মনে রাখবেন। প্রলম্বনের কোণাগুলি খালি চোখে দেখা যায়। অবশ্যই যখন অসমসত্ব মিশ্রণ হবে তখন আমরা খালি চোখে দেখতেই পাবো। তারপর কি আছে, প্রলম্বনের কোণাগুলি দ্রবণের মধ্য দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকে দৃশ্যমান করে দেয়। অবশ্যই প্রলম্বের কোণাগুলি যখন দ্রবণের মধ্যে দিয়ে নির্গত হবে তখন আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে দেবে, মানে পেরাতে দেবে না। হ্যাঁ, প্রলম্বন কিছুক্ষণ স্থির অবস্থায় রেখে দিলে প্রলম্বর উপস্থিত দ্রাবের কণাগুলি থিতিয়ে পড়ে। অবশ্যই এখানে থিতিয়ে পড়বে, কিন্তু এর আগে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু থিতিয়ে পড়তে ছিল না। প্রলম্বন হচ্ছে দুস্থিত। পরিশ্রাবণ পদ্ধতির সাহায্যে মিশ্রণ থেকে দ্রাবের কণাগুলি পৃথক করা যায়, কিন্তু এর আগেরটা আমরা পৃথক করতে পারতেছিলাম না। কণাগুলি থিতিয়ে পড়ে প্রলম্বর অবস্থাটি নষ্ট হয়ে যায় এবং তখন এটি আর আলোক রশ্মি বিচরণ করে না। এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে আপনাদের অনেক প্রশ্ন দিয়েছিল কলোয়েডীয় দ্রবণ থেকে। তোমরা 2022-এর গ্রুপ ডির কোয়েশ্চেন পেপার দেখতে পারো। তো এটা কী জিনিস, তো আমরা যে মিশ্রণটা পেয়েছি তাকে কলোয়েডীয় বা কলোয়েডীয় দ্রবণ বলে। অর্থাৎ কলোয়েডীয় দ্রবণটা কি, এখানে তোমাদের এসে ডি দিয়ে পরীক্ষা আপনাদেরকে বলে দিলাম না, সেই ব্যাপারটা বলতে চেয়েছে। তো দেখো, কলোয়েডীয় কোণাগুলি দ্রবণের সুষমভাবে ছড়িয়ে থাকে। প্রলম্বনের কোণাগুলির তুলনায় কলোয়েডীয় কোণাগুলি আকারে ছোট হয়। তাহলে ভাবতে পারছি প্রলম্বনের কোণাটা একটু বড় হবে। হ্যাঁ, কলোয়েডের কোণাগুলো কী হচ্ছে, এর থেকে একটু আকার ছোট হবে এবং এই মিশ্রণটা সমসত্তর মিশ্রণ বলে মনে হয়, কিন্তু আদৌ সমসত্তর হবে কি না সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এটা সমসত্তর মিশ্রণের মতো মনে হয়ে থাকে, মানে এটা মাঝামাঝি, যে প্রলম্বন এবং দ্রবণের মাঝামাঝি যেটা রয়েছে সেটাকে আমরা কলোয়েডীয় দ্রবণ বলে থাকি। আমরা এর আগে দ্রবণে পড়েছিলাম, তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রবণের ধর্মগুলো আমরা পড়েছিলাম। তারপরে প্রলম্বন পড়েছি। তো প্রলম্বন এবং এই প্রলম্বন এবং এই দ্রবণের মাঝে যে অবস্থাটা থাকবে সেটাকে আমরা কলীয় অবস্থা বলবো। এখানে সমসত্ব হবে বা অসমসত্ব হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কলিডের দ্রবণ একটি অসমসত্বর মিশ্রণ, যেমন দুধ। বুঝতে পারছো, কলিডীয় কোণাগুলি আকারে ছোট হওয়ার জন্য আমরা খালি চোখে এদের দেখতে পাই না, কিন্তু এত কোণাগুলি সহজে দৃশ্যমান আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে। কিন্তু ছোটো ছোটো কোণাগুলি আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে। এই জন্য টিন্ডাল এফেক্ট তোমাদেরকে রিসেন্ট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাদেরকে বলি যে টিন্ডাল এফেক্টটা কতখানি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন এসেছে। এবং টিন্ডাল ইফেক্টটা কি, যখন পরিষ্কার আলোক রশ্মি কোনো সরু ছিদ্র দিয়ে তোমরা দেখবে তোমাদের ঘরের মধ্যে যদি ফুটো থাকে সেই ফুটো দিয়ে যখন সূর্য রশ্মি আছে তখন তোমরা কোনাগুলোকে দেখতে পাও কি না, অবশ্যই পাও। তো এই বায়ুতে উপস্থিত ধোঁয়া এবং ধূলিকণা দ্বারা আলোক রশ্মি বিচ্ছুরণের জন্য এই ঘটনা ঘটে থাকে টিন্ডাল এফেক্ট। তোমরা এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা টিন্ডাল ইফেক্টের প্রভাব এটা হচ্ছে। এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই ছবিটা আপনারা কোথায় দেখেছেন বলে, জঙ্গলে আপনারা দেখে থাকবেন। টিন্ডালের এটা প্রভাব, তো এটা হচ্ছে টিন্ডালের এফেক্ট। দেখতে পাচ্ছি এটা কিন্তু 2022-এর এসেছিল গ্রুপ ডিতে, এবং দেখতে পাচ্ছি এনসিইআরটির বইকে ফলো করছে। তাই আমরা এনসিইআরটির বইটাও আমরা ফলো করছি। বুঝতে পারছি, রেল যখন ফলো করছি তাই আমাদের ফলো করতে হবে। এবার দেখো কলোয়েডীয় ধর্মটা কেমন হয়, তো কলোয়েডীয় হলো এক প্রকারের অসমসত্ব মিশ্রণ। আমরা সমসত্ব বলবো না, অসমসত্ব মিশ্রণ বলবো, মানে প্রলম্বনের মতনই বলবো। কলোয়েডের কোণাগুলি আকারে এত ছোট হয় যে খালি চোখে আমরা দেখতে পাই না, এই প্রলম্বনের মতো নেই। কলোয়েডের কোণার আকার আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড় হয়, বা কলোয়েডের দ্রবণের মধ্যে দিয়ে নির্গত কোনো রশ্মি বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকে দৃশ্যমান করে দেয়। কলোয়েডীয় দ্রবণ স্থিরভাবে রাখলে কলোয়েডের কোণাগুলি স্থিতি পড়ে না, অর্থাৎ কলোয়েডীয় কি একটা সুস্থিত। এটা কিন্তু এটা দ্রবণের মতো একটা বৈশিষ্ট্য এখানে ফুটিয়ে তুলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা অনেক কিছুই জানলাম। তো এবার দেখো,
কোলিডিওর কিছু সাধারণ উদাহরণ, যেমন তরল এবং বিস্তৃত দেশের তরল আর বিস্তার মাধ্যম গ্যাস, এটাকে আমরা এরোসেলের মধ্যে পড়ি, যেমন কুয়াশা মেঘ শিশির এগুলো হচ্ছে, বুঝতে পারছো? এটা কোলিডি ধর্মের উদাহরণ। অর্থাৎ কঠিন এবং গ্যাসের যদি আমরা মিক্সিং করি, কঠিন এবং গ্যাসের মধ্যে যদি এরোসেল দেখতে পাবো, অর্থাৎ ধোঁয়া, হ্যাঁ, অটোমোবাইলে নির্গত ধোঁয়া। এবার তো গ্যাস এবং তরল যদি আমরা মিক্সিং করি, গ্যাসকে নিই এবং তরল নিই, তাহলে আমরা ফোম এটাকে বলবো, এবং এটা সেভিং ক্রিম আমরা ব্যবহার করে থাকি। তরল আর তরল, তরল তরল যদি করি ইমালশন আমরা বলে থাকি তাকে তখন, যেমন দুধ, এটা দুধটা তরল, হ্যাঁ, এরকম আমরা, এটা হচ্ছে কি কলোডের উদাহরণ। কঠিন কঠিন যদি করি তো রত্ন পাথর, গোলাটে চাঁদ, এগুলো অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে নাও, মনে রাখবে। তো চলো এবার দেখি মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। এবার আমরা কীভাবে মিশ্রণগুলোকে আমরা পৃথক করতে পারবো। তো পৃথক আমরা বিভিন্নভাবে করতে পারি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমরা বেশি আর পড়ছি না। দুধ দিয়ে কীভাবে ক্রিম আলাদা করবে, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যদি আপনাদের বইটা প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই আপনাদেরকে এই বইটা দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য আপনাদেরকে একটাই ন্যূনতম পেড করতে হবে, সেই টাকাটা আপনারা যদি দিয়ে দেন তো অবশ্যই আপনারা এই বইটা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণে। তো চলো এগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন, আমরা কিন্তু ইম্পর্টেন্টগুলো দেখছি। এবার দেখো, এই যে মিশ্রণগুলো ঘূর্ণনযন্ত্রের পৃথক করা হয়, এই মূল নীতি ঘূর্ণযন্ত্র দ্রুত করা হয় এই ভারী কণাগুলির নিচে যেতে বাধ্য। দেখো, রোগ নিরূপণকারী পরীক্ষাগুলোতে রক্ত মূত্রের পরীক্ষা ব্যবহৃত হয়ে থাকে। ডেয়ারি কিংবা বাড়িতে মাখন থেকে ক্রিম পৃথক করতে ব্যবহৃত হয়। ওয়াশিং মেশিনে ভিজা কাপড় থেকে নিংড়ে জল বের করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এগুলো কার প্রয়োগ বললাম আমরা, এগুলো হচ্ছে, এই প্রয়োগটা হচ্ছে দুধ দিয়ে কীভাবে ক্রিম আলাদা করবে, না এটা কালো কালি থেকে রোগিন, যা হোক এগুলো ইম্পর্টেন্ট নয়। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? এবার দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম ঊর্ধ্বপাতন সাহায্যে কর্পূর লবণের পৃথকীকরণ করছি আমরা।